আহকামুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, আবৃত্তি শিল্পী। আমরা আগেও আড্ডায় বসেছিলাম, আজ আবার আড্ডায়। আহকাম, শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা এবং আপনাকে সাধুবাদ জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই যে আপনি এই দুঃসময়ে এসে দেশের জন্য এবং মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আপনি যেভাবে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দাঁড়ানো যে আসলে এই মুহূর্তে এসে মুক্তিযুদ্ধের জন্য দাঁড়ানো এবং বাংলাদেশের জন্য দাঁড়ানো, এটা আপনাদের মতো কিছু মানুষের এই অনলাইনে যে আপনাদের কর্মকাণ্ড এবং আপনাদের যে অ্যাক্টিভিটিস, মানে যদি ইয়েতে বলি, তা আসলে সারা দেশের একদম প্রান্তিক পর্যায়ের যে নেতাকর্মীরা আছে আওয়ামী লীগের, যারা 5 আগস্টের পরে বিপর্যস্ত হয়ে পড়েছিল, তাদেরকে আবার উজ্জীবিত করছে। এ কারণে আপনাকে ধন্যবাদ জানাই। আগাম বললেন তো অনেক কথা, কিন্তু কালকে হঠাৎ করে একজন সেনা কর্মকর্তার বক্তৃতা শুনে চমকে গেলাম। উনি যেন এমন একটা অবস্থান নিয়েছেন, আওয়ামী লীগ কেউ যদি মনে মনে করে তাকেও খুঁজে বের করবেন এবং থামিয়ে দেবেন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনি আপনার কি আমাদের ভুলে গেলে চলবে না যে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের জন্য যুদ্ধ করে যেই সেনাবাহিনীটার জন্ম হয়েছিল, সেই সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, এবং তারা পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিল। সেখান থেকে তারা, যদি মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী না হতাম, তাহলে কিন্তু সামরিক আইনে তাদেরকে বিচার করা হতো এবং তাদেরকে মৃত্যুদণ্ডই দেওয়া হতো। জীবনের এই ঝুঁকি তারা নিয়েছিল, দেশের জন্য দাঁড়িয়েছিল, বঙ্গবন্ধুর ডাকে তারা মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু সেই সেনাবাহিনীরই কিছু বিপদগামী অফিসার 75-এর 15ই আগস্ট ঘটিয়েছিল। সুতরাং এই সেনাবাহিনীর যেমন ঐতিহ্য আছে, জন্মের ইতিহাসের সঙ্গে জনগণের পক্ষে দাঁড়ানোর যেমন ঘটনা আছে, এই সেনাবাহিনী বিপদগামী কর্মকর্তারা জাতির পিতাকে হত্যা করেছে, এটা আছে। বাংলাদেশ পরপর 2 বার সামরিক শাসন দেখেছে, সেটা আছে। সুতরাং আজকের যে সেনাবাহিনী আপনারা দেখছেন, সেই সেনাবাহিনীর ভেতরে, আমাদের দেশের ভেতরে যেমন মানুষদের মধ্যে যেমন সবাই বাংলাদেশের মানুষ না, এটা আজকে এসে প্রমাণিত হয়েছে। আমরা গত 4 দশক ধরে এই কথাটা বলে আসছি যে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ। এবং এটি জাহানার ইমামের নেতৃত্বে যখন নাকি ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন শুরু হয়, তখন থেকে এটি পরিষ্কার হতে শুরু করে। কিন্তু এই 5 আগস্টের পরে এসে এখন এটি একটি প্রমাণিত সত্য। ঠিক একই রকম ভাবে এই সেনাবাহিনীর যে অফিসারকে আপনি যার বক্তব্য শুনছেন, আমি মনে করি সে একজন বিপদগামী কর্মকর্তা অফিসার এবং সমাজের সর্বস্তরে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না মানুষ যেমন আছে, কট্টর উগ্রবাদী ইসলামী জঙ্গি গোষ্ঠীর মতাদর্শকে লালন করে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে অ্যাগ্রেসিভ মুসলিম, যারা সারা পৃথিবীতে ইসলামের নামে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা প্রকৃত অর্থে মুসলমানও নয় এবং ইসলাম এটা নয়। সেনাবাহিনীর ভেতরে, আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের ভেতরে যেমন এই শ্রেণীটি আছে, সেনাবাহিনীর ভেতরেও তো এই শ্রেণী আছে। সুতরাং এই মানুষটিকে আমি সেইভাবেই দেখি এবং আমার দৃঢ় বিশ্বাস যে সেনাবাহিনীর ভেতরে যারা বাংলাদেশে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ স্বাধীন হয়েছিল বলেই আজকে সেনাবাহিনীর কর্মকর্তারা জেনারেল হয়, ব্রিগেডিয়ার হয়, অথচ পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ পেয়েছিল কর্নেল এমএজি ওসমান, এবং তিনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের অধীনে যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর কিন্তু তিনি প্রধান ছিলেন। তার মানে
এই যে আজকের সেনাবাহিনীরা জেনারেল হতে পারে, ব্রিগেডিয়ার হতে পারে, ক্যাপ মানে আমি বলছি যে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে, এটি তো বাংলাদেশ হয়েছিল বলে। সুতরাং সেনাবাহিনীর ভেতরে এরকম অফিসার আছে, নিশ্চিতভাবে আছে। তারা বাংলাদেশে বিশ্বাস করে, তারা মনে করে যে এই দেশ স্বাধীন না হলে তারা সেনা কর্মকর্তা হতে পারতো না, এবং সেই সেনা কর্মকর্তারা এই মানুষগুলোকেও কিন্তু বিচারের মুখোমুখি দাঁড় করাবে। জনগণ তো এই মানুষগুলোকে দাঁড় করাবে। কিন্তু ভয়ঙ্কর বিষয় একটি আছে, এটি যদি আপনি আমাকে পরে কথা বলার সুযোগ দেন, তাহলে এই ছেলেটি এই 16 বছরে শেখ হাসিনার শাসন আমলে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে যে দুটো টিম থাকে, এসএসএফ এবং পিজিআর, এই টিমের সমন্বয় করার একটি টিম থাকে। এই সেনা কর্মকর্তাটি ওই টিমের অন্তর্ভুক্ত ছিল। আপনি চিন্তা করেন যে তাহলে শেখ হাসিনার জীবন কতটা হুমকির মুখে ছিল। সে মানে আমি বলছি যে আমরা তো পৃথিবীতে ষড়যন্ত্রকারীদের টাকার খেলায় বহু রাষ্ট্রপ্রধানকে হত্যার ঘটনা আমাদের ইতিহাসে আছে, তো এই পৃথিবীর ইতিহাসে আছে। ইন্দিরা গান্ধীকে মেরেছিল তো তার নিরাপত্তার দায়িত্বে যে অফিসাররা তারাই। রাজীব গান্ধীকে মেরেছিল তারাই। সেইখানে শেখ হাসিনার জীবন কতটা হুমকির মুখে ছিল। এবং নিশ্চিতভাবে দেখেন, এই ছেলেটি যে নাকি এই কথা বলছে আওয়ামী লীগ করার কারণে রাষ্ট্রদ্রোহী হবে, যদি কেউ আওয়ামী লীগ করার স্বপ্নও দেখে বা আওয়ামী লীগ করার চিন্তাও করে, সেই ছেলেটি শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা তো নিশ্চয়ই মনে মনে করেনি। তার কাছে ডিপ স্টেটের টাকাও গিয়েছে, যায়নি কি আমরা তো জানি না। যদি গিয়ে থাকে, তারপরেও সেই কাজটি কেন করতে পারলো না? তার মানে সেনাবাহিনীর অভ্যন্তরেও বাংলাদেশের পক্ষের মানুষ ছিল বলে, এবং তারা শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে পেরেছিল বলে, এরকম মেজর রাব্বির মতো অসংখ্য উগ্র মৌলবাদী সেনা কর্মকর্তা আছে, জওয়ান আছে, সিপাহী আছে, তারা শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি। আপনি দেখেন, যেই সেনাবাহিনী একটি সুশৃঙ্খল সেনাবাহিনী, তারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ, সংবিধান ছুঁয়ে যারা শপথ নেয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার, সেই সেনাবাহিনী 5 আগস্টের পরে তারা বঙ্গবন্ধুর মুরাল ভাঙা, সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে আগুন দেয়া, 32 নম্বরের দায়িত্বে যে নিরাপত্তা টিমটি ছিল সেটিও সেনাবাহিনীর ছিল। তাদের উপস্থিতিতে কিভাবে 32 নম্বর 5 আগস্টে পুড়িয়ে দেয়। আবার সেই সেনাবাহিনী যাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও, তাদের শারীরিক উপস্থিতির থাকার পরেও বুলডোজার দিয়ে 32 নম্বর গুড়িয়ে দেয়। তার মানে কি? তার মানে সমাজে এই যে ঘাপটি মারা অংশ ছিল, যাদের চরিত্র 5 আগস্টে উন্মোচিত হয়েছে, জুলাই আন্দোলনের ভেতর দিয়ে উন্মোচিত হয়েছে, সেনাবাহিনীর ভেতরেও এই সিপাহী ছিল, সেনাবাহিনীর মধ্যে অফিসাররা ছিল, তারাও এখন তাদের চরিত্র আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। আপনাকে শুধু এইটুকু বলি, আমি সবসময় একটি কথা বলি, সেটি হচ্ছে যে 5 আগস্টের পরে বাংলাদেশের পক্ষে আমাদের লড়াইটা সহজ হয়ে গেল। কেন সহজ? মানে কিন্তু শত্রু দুর্বল না, শত্রু অনেক সবল, কিন্তু শত্রুটা চিহ্নিত হয়েছে। যদি 5 আগস্ট না ঘটতো, এই মেজর রাব্বি হয়তো জেনারেল হতো। কিন্তু আমাদের কিন্তু সময় আসবে, এদেরকে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাতে পারবো। এটা বাংলাদেশের প্রচলিত আইনেই পারবো। আরেকটি বিষয় হচ্ছে, সেনাবাহিনীরও একটি বিচারিক প্রক্রিয়া আছে, যেটাকে আমরা বলি যে কোর্ট মার্শাল। সেখানেও তার বিচার হবে, হতেই হবে। সহজ না আপনি এখান থেকে পার পেয়ে যাওয়া। সুতরাং আমাদের জন্য
বড় একটা ভরসা থেকে বললেন সেনাবাহিনী তাকে বিচারের সম্মুখীন করবে, কিন্তু এই বক্তব্যের কিন্তু 24 ঘন্টার বেশি পেরিয়ে গেছে, সেনাবাহিনীর কোনো আমার বক্তব্য আমার আপনাকে আসছে। শুনতে সমস্যা হচ্ছে বাড়ি ভাই। আমি শুনছি, আমি পুরোটাই শুনছি। আর আগাম একটু সামনের দিকে তাকাবেন, আপনি একটা পর্দার একটা এঙ্গেল হয়ে যাচ্ছে আপনার, আমাদের ও আচ্ছা, অডিয়েন্স। আমি আপনার দিকে তাকাতে যাচ্ছি বারবার। না ওকে, না, ক্যামেরার আমি দিকে তাকিয়ে বলবো, হ্যাঁ। সামনের দিকে তাকালে ভালো হয়। আগাম এই যে 24 ঘন্টা পেরিয়ে গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো একটা বক্তব্য আসে নাই। সেনাবাহিনী যদি তার বক্তব্য গ্রহণ না করে, অন্তত বলতে পারতো এটা সেনাবাহিনীর বক্তব্য না, এমন কোনো বক্তব্য আসে নাই কিন্তু। নিশ্চিতভাবে এর জন্য আমরা প্রতিবাদ জানাই, এবং শুধু প্রতিবাদ জানাই না, যদি অফিসিয়ালি সেনাবাহিনী এই বক্তব্যকে অস্বীকার না করে এবং তাকে দিয়ে প্রত্যাহার না করায়, তাহলে সেনাবাহিনীর ভেতরে আমরা ধরে নিব যে সেনাবাহিনীকে এখন নিয়ন্ত্রণ করছে সেই উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা। আপনাকে আমি শুধু এইটুকু বলি, দেখেন, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, 5 আগস্ট শেখ হাসিনাকে মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। ইরাকে সাদ্দামকে যেভাবে মেরেছে, লিবিয়ায় গাদ্দাফিকে যেভাবে মেরেছে, পরিকল্পনা সেটাই ছিল। কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টারেই তো বঙ্গবন্ধুর 2 কন্যাকে ভারতে পৌঁছে দেওয়া হয়, নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়, এবং তারপরে আবার বাংলাদেশ স্বপ্ন দেখতে শুরু করে যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কারণ শেখ হাসিনা বেঁচে আছে। তাহলে এই সেনাবাহিনী কি সেই দায়িত্বটি পালন করেনি? 5 আগস্টেও কিন্তু তারা দেশ ধ্বংস করার প্রক্রিয়ার সঙ্গে যেমন সম্পৃক্ত ছিল, প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে, কারণ তারা রাষ্ট্রের পক্ষে অবস্থান নেয়নি। জাতিসংঘের শান্তি মিশনে তাদের ডলারের লোভ তাদেরকে জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াতে দেয়নি। কিন্তু এই সেনাবাহিনীর ভেতরেও তারাই কিন্তু আবার শেখ হাসিনাকে নিরাপদে পৌঁছে দিয়েছে। সুতরাং প্রত্যেকটা জিনিসকে আমাদের ভাগ ভাগ করে দেখতে হবে। এক হচ্ছে 5 আগস্ট, জুলাইয়ের আন্দোলনে যখন নাকি সেনাবাহিনীকে নামানো হলো, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তখন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু তারা দায়িত্বে ছিল, তারা সেই মবকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আবার কয়েকদিন আগে আপনি করিডোর ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্য তো মব জাস্টিস, এটি তো সেনাপ্রধানের বক্তব্য। সুতরাং আমরা সেনাবাহিনীর ভেতরেও একটি অভ্যন্তরীণ সমস্যা আছে, এটি কিন্তু স্পষ্ট। কে ডমিনেট করছে এটিও প্রশ্ন। বিশ্বাস করে, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, জাতির পিতা বিশ্বাস করে, সেই মানুষগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ করছে, নাকি উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী ইসলামিস্টরা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে? আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখন এটি একটি, পর্যন্ত মানে যেহেতু এখন পর্যন্ত আমার স্কুল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে সেনাবাহিনীতে আমার অনেক বন্ধুই সেখানে অফিসার হিসেবে আছে, এবং তাদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি যে আওয়ামী লীগের 16 বছরের সময় সেনাবাহিনীতে নিয়োগের দায়িত্বে যারা ছিল তাদের বেশিরভাগ ইসলামিস্ট মনোভাবাপন্ন। ইসলাম, মুসলমান আর ইসলামিস্ট, এই দুটোর মধ্যে একটি বিস্তর ফারাক আছে। আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি ইসলামিস্ট না। আমি একজন মুসলমান, একজন বাঙালি, এবং আমি একজন মানুষ। কিন্তু ইসলামিস্টরা আসলে মানুষই না। সেই জায়গাতে দাঁড়িয়ে সেনাবাহিনীতে যারা নিয়োগ করেছে সেখানে যদি ইসলামিস্ট থেকে থাকে, তাহলে সেই ইসলামিস্ট ভাবধারার মানুষজন তো সেনাবাহিনীতে আছে, তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে। দেখেন, সেনা প্রধান এই ওয়াকার, জেনারেল ওয়াকারের আগের সেনা প্রধান জেনারেল শফিক, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি 1985 সাল থেকে।
আমার আপন ভাই, মেজো ভাই সেনাবাহিনীতে ছিল এবং 96 থেকে 2000 সাল পর্যন্ত শেখ হাসিনার এসএসএফ এ ছিল আমার ভাই। আমার ভাই তখন ক্যাপ্টেন, দীঘিনালাতে পোস্টিং, খাগড়াছড়িতে। 1985 সালে আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি। আমি দীঘিনালাতে ভাইয়ের ওখানে যখন গেলাম, ওই ক্যান্টনমেন্টের অ্যাডজুটেন্ট ছিলেন কিন্তু এই জেনারেল শফি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং তার পরিবার, তার আদর্শ সবকিছু আমি জানি। এই জেনারেল শফি যেই কথাগুলো প্রথম কোন সেনাপ্রধান স্পষ্ট করে শেখ হাসিনা কি কি করেছেন সেনাবাহিনীর জন্য তা কিন্তু স্পষ্ট করে বলেছেন। যেমন আক্ষরিক অর্থে উনি যখন প্রথম বলেছিলেন শেখ হাসিনা জওয়ানদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করেছেন, তখন অনেকে অবাক হয়ে গেছে। মানে জওয়ানরা কি ভাত খেত না? খেত। তাদের জন্য 1 বেলা রুটি ছিল, 2 বেলা রুটি ছিল, 1 বেলা ভাত ছিল, 1 বেলা আমিষ ছিল, 2 বেলা আমিষ ছিল না। প্রথম শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে উনি দরবারে যান, জওয়ানরা বলে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছ থেকে 2 বেলা ভাত খেতে চাই। উনি তখন তো জানেন না আসলে নিয়মটা কি। সেনা প্রধানকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, বলছে যে আমাদের রেশনে আমরা 2 বেলা ভাত দিতে পারি না, আমাদের খরচে পোষায় না, আমরা 1 বেলা রুটি দিই, 1 বেলা ভাত দিই। উনি ওইখানে দাঁড়িয়ে নির্দেশ দিয়ে আসলেন, কারণ উনি তো প্রতিরক্ষা মন্ত্রী, তো উনি প্রধানমন্ত্রীর দায়িত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়। উনি 2 বেলা ভাতের ব্যবস্থা করলেন। এর পরের বার আবার উনি দরবারে গেলেন, তখন বলা হলো যে আমরা মাছ মাংস 1 বেলা পাই, আরেক বেলা পাই না। উনি সাথে সাথে সেটি নির্দেশ দিলেন। আমি বলছি যে আপনি সমস্ত কিছু বাদ দেন, আর্ম ফোর্সেস, মেডিকেল কলেজ, সেনাবাহিনীর অসংখ্য নতুন ডিভিশন তৈরি করেছেন। মানে একটি আন্তর্জাতিক সেনাবাহিনী হওয়ার জন্য এটা তো ইন্টারন্যাশনাল ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরি পূর্ণ করলে একটি সেনাবাহিনী আন্তর্জাতিক মানের সেনাবাহিনী হবে। বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মানের সেনাবাহিনী হয়েছে শেখ হাসিনার হাত ধরে। অথচ 2 জন সেনা শাসক বাংলাদেশ স্বাধীন করেছে 14 বছর। এই 14 বছর সেনা প্রধান শাসন করেছে। এরপরে 5 বছর সেনা প্রধানের স্ত্রী দেশ শাসন করেছে, যিনি ক্যান্টনমেন্টের ভেতরে থাকতেন। তারপরে আবার 2001 থেকে 2006, অর্থাৎ 14, 5, 19, 5, 24 বছর কিন্তু সেনাবাহিনীর লোক, সেনাবাহিনী সরাসরি অথবা সেনাবাহিনীর সেনা প্রধানের স্ত্রী বাংলাদেশ দেশ শাসন করেছে, সেনাবাহিনীর কোনো উন্নয়ন করেনি। অথচ সেনাবাহিনীর উন্নয়ন করেছে তিনি, যার বাবাকে কিছু বিপদগামী সেনা কর্মকর্তা, যার বাবাকে হত্যা করেছে, তিনি করেছেন সেনাবাহিনীর উন্নয়ন। তার কি করার কথা? উনি কি খাল কেটে কুমির আনার কথা? না তো। কিন্তু উনি দেশকে ভালোবাসেন। উনি জানেন এই দেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে হলে সেনাবাহিনীকে একটি শক্তিশালী সেনাবাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। উনি সেই কাজটি করেছেন এবং সেই সেনাবাহিনীর একজন মেজর রাব্বি আজকে সেই কথা বলবে। এরা হচ্ছে মেজর ডালিম, মেজর কর্নেল রশিদের বংশধর পরম্পরা। আবার এই সেনাবাহিনীতে কিন্তু আমাদের জেনারেল শফিউল্লাহ থেকে শুরু করে খালেদ মোশাররফ থেকে শুরু করে কর্নেল তাহের থেকে শুরু করে সেই সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের পরম্পরাও কিন্তু আছে। সুতরাং আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এই ঘটনার জন্য সেনাবাহিনী এখনো যে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, এটি তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে করেনি। প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবে, এটি আমার আশাবাদ। কিন্তু যদি না করে তাহলে আমাদের লড়াইটা হয়তো আরেকটু কঠিন হবে। কিন্তু বাংলাদেশের মানুষ তো মুক্তিযুদ্ধ করেছিল পৃথিবীর অন্যতম প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং পাকিস্তান সেনাবাহিনীরও সবচেয়ে শক্তিশালী রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্টের বিরুদ্ধে লড়াই করে কিন্তু বাংলাদেশ স্বাধীন করেছিল। সুতরাং বাংলাদেশের জনগণ যদি ঘুরে দাঁড়ায়, তা যেই কৃষক হাল চালায়
সেই কৃষক অস্ত্র ধরবে, যেই শ্রমিক মেশিন চালায় সেই শ্রমিক অস্ত্র ধরবে, যেই নারী নির্যাতিত হয় সেই নারীও বীরাঙ্গনা হয় না, শুধু সেই নারীও মুক্তিযোদ্ধা হয়। এবং আমরা কয়েকদিন আগেই মুক্তিযোদ্ধা সকিনার কথা শুনেছি, 5 জন রাজাকারকে মেরে ফেলেছিল সে। এই ইতিহাস যাদের যাদের রক্তে, যেই জাতির রক্তে এই ইতিহাস আছে, সেই রক্ত দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি কেউ করে তাকে ক্ষমা করবে না, করতে পারে না। এবং আমি মনে করি অনিবার্য এ যুদ্ধে জয়ী কিন্তু বাংলাদেশ হবে, নিশ্চিত। আকামুল্লাহ, আপনি একটা পয়েন্ট আউট করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সেনাবাহিনীর সবচেয়ে বেশি মানে কারিগরি থেকে আরম্ভ করে সমৃদ্ধির সব কাজগুলাই উনি করেছেন, সময় পেয়েছেন উনি। আর এখন পর্যন্ত এই 5 আগস্টের ঘটনা ঘটেছে, নানা প্রসঙ্গ আছে। আমি শুধু বলি, শুধু সেনাবাহিনী না তো, জি, বিমান বাহিনী, নৌবাহিনী, মানে সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে বেশি কাজ উনি করেছেন। আপনি দেখেন আমাদের আমাদের কোনো আমাদের আমাদের কোনো যুদ্ধ জাহাজ ছিল না, উনি যুদ্ধ জাহাজ কিনেছেন। আমাদের পাশেই সমুদ্র সীমা শেয়ার করে মায়ানমারের সাবমেরিন ছিল, উনি বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনে দিয়েছেন। আমাদের এয়ার মানে বিমান বাহিনী এবং নৌবাহিনী কিন্তু আগে সেনাবাহিনীর অংশ ছিল, আলাদা কোনো বাহিনী ছিল না। কিন্তু শেখ হাসিনার হাত দিয়ে বিমান বাহিনী একটি আলাদা বাহিনী হয়েছে, নৌবাহিনী একটি আলাদা বাহিনী হয়েছে। কারণ ওই যে বললাম, আন্তর্জাতিক ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হয়। সুতরাং আন্তর্জাতিক ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে একটি স্বতন্ত্র বাহিনী গঠন করার জন্য যা করা দরকার সেটি সেনাবাহিনী শেখ হাসিনা করেছে। উনি তা করেছেন। 5 আগস্টের পরে উনি কিন্তু আজ পর্যন্ত সেনাবাহিনীর বিপক্ষে কোনো বক্তব্য রাখেননি। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একটা ইন্টারভিউ দিয়েছিলেন কিছুদিন আগে, এবং আজকেও উনি আমাদের সঙ্গে কথা বলেছেন। উনি যে কথাটা বলেছেন, 4 আগস্ট রাতে সেনা বাহিনী প্রধান তার সাথে সরাসরি বলেছেন কেউ কোনো দুশ্চিন্তা না করতে, উনি সমস্ত দায় দায়িত্ব নিবেন, উনি নিয়ন্ত্রণ করবেন সবকিছু। এবং তার উপর আস্থায় রেখে উনি আইজিপি কে তার অধীনে কাজ করতে বলেন। পরের দিন ভিন্ন কিছু ঘটেছে। উনি বলেছেন আমার সেনাপ্রধান এটা গার্ডলেস লোক, তার ব্যক্তিত্বহীন লোক। তারপরে আবার বলেছেন যে তার প্রতি বিশ্বাস করাটা আমাদের জন্য ভুল ছিল। এটি ধরেন উনি যেহেতু দায়িত্বে ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি ভালো বলতে পারবেন। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং ওই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটো মিলে একটি দেশের যে অরাজক পরিস্থিতি হয়েছিল তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এবং সেনাবাহিনী তো প্রধানমন্ত্রীর নির্দেশে নামে, নির্বাহী আদেশে নামে, সেনাবাহিনী নেমে আসে। এবং আপনার মনে আছে উনি কিন্তু শেখ হাসিনা কিন্তু সারা দেশে সেনা মোতায়েন করেননি, উনি কিন্তু ইমার্জেন্সিও দেননি। উনি নির্বাচনের সময় যেভাবে সেনাবাহিনী নামে টহল দেয়, উনি যেই জেলাতে সমস্যা হচ্ছে সেই জেলাতে নামিয়েছিলেন আর বলেছিলেন বাকি জেলাগুলোতে জেলা প্রশাসক যদি মনে করে তাহলে সেনাবাহিনী নামবে। সুতরাং সেনাবাহিনীকে উনি কিছুটা নামিয়েছেন, আবার কিছুটা নামাননি। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন এটি ওনার অভিজ্ঞতা বলেছেন। আবার শেখ হাসিনার প্রজ্ঞা এবং মেধার জায়গা থেকে যদি দেখেন, উনি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা বঙ্গবন্ধুকে হত্যার পরে উনি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন প্রচলিত আইনে, বাংলাদেশের প্রচলিত আইনে। তার মানে বাংলাদেশ একটি দেশের প্রচলিত আইন এবং বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা আছে। তিনি সেই প্রজ্ঞা দেখিয়ে এই বিচারের কাজটি তিনি সম্পন্ন করেছেন। এবং ওনার মুখ দিয়ে সেনাবাহিনী সম্পর্কে কোনো কথা, কোনো নেগেটিভ কথা কেউ কোনোদিন শোনেনি, শুনবেও না। যেমন 5 আগস্টের পরেও শোনেনি। কারণ উনি জানেন তো যে 15 আগস্ট যারা ঘটিয়েছে সেটা পুরো সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তা। 5 আগস্ট যারা ঘটিয়েছে তারাও পুরো সেনাবাহিনী নয়, কিছু বিপদগামী কর্মকর্তা।
সুতরাং এখানে নিশ্চিতভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য বা ওনার যে দৃষ্টিভঙ্গি, ওনার যে প্রজ্ঞার জায়গা থেকে বাংলাদেশকে দেখার ক্ষেত্রে সেনাবাহিনীকেও যেভাবে দেখা উনি সেভাবেই দেখছেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার অভিজ্ঞতার জায়গা থেকে। তবে আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে বলছি, আমি অন রেকর্ড আছে, যেদিন সেনা মোতায়েন করা হয় বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি কর্মীদের জন্মই হয়েছে সেনা শাসনের বিরুদ্ধে লড়াই করে, রাজপথে স্লোগান দিয়ে, আন্দোলন করে, 144 ধারা ভেঙে। আমি নিজে অপারেশন ক্লিন হার্টে সেনাবাহিনীর কর্মকর্তা অফিসাররাই তো আমাকে পিটিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিল। আমার ঘাড়ের হাড় ভাঙা, আমার অপারেশন হচ্ছে আমার ফ্রন্ট ওপেন করে দুটো মেটাল ডিস্ক, ব্যাক ওপেন করে দুটো টাইটানিয়াম রড বসানো, আমার ঘাড়ের হাড় ভেঙে গেছে, ডিস্ক ভেঙে সার্ভাইকেল ভেইনে ঢুকেছিল। কিন্তু আমি কি এটার জন্য সেনাবাহিনীকে দায়ী করব নাকি ওই দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দায়ী করব? আমি সেনা কর্মকর্তাদের কেন দায়ী করব জানেন? আমার ভাই তখন সেনাবাহিনীতে, আমার ভাই কিন্তু আমার নির্যাতন বাঁচাতে পারেনি, কারণ ওই যে টিমটি আমাকে নির্যাতন করেছিল সেই টিমের সিও ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাগনা। সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাগ্নে যেই টিমে থাকে সেই টিমের হাকামকে অ্যারেস্ট করবে যে মতিউর রহমান নিজামীকে মেরেছিল, আর তাকে মেরে ফেলবে না, এটা তো হতে পারে না। এখন আমাকে মেরে ফেললে দায় কি সেনাবাহিনীর নাকি ওই কর্মকর্তাদের? শেখ হাসিনা হচ্ছে সেই প্রজ্ঞাবান মানুষ, সেনা কর্মকর্তাদের কেউ যদি তার পরিবারের বিরুদ্ধেও যায়, তার বাবার হত্যাকারীও যদি হয়, তাহলেও তাকে আলাদাভাবে একজন ব্যক্তি হিসেবে দেখে, একজন বিপদগামী কর্মকর্তা হিসেবে দেখে। সংস্কৃতি কর্মী হিসেবে আমিও তার কাছ থেকে শিখেছি, ওভাবেই দেখি। এবং এই যে সংস্কৃতি কর্মীরা সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, ধর্মনিরপেক্ষতার জন্য সংগ্রাম করতে গিয়ে, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য সংগ্রাম করতে গিয়ে সেনা বা শাসনের বিরুদ্ধে দাঁড়ালো, তাদের প্রতিনিধি হিসেবে আমি ৭১ টিভির লাইভে যেদিন সেনা মোতায়েন করা হয় আমি বলেছিলাম এই সেনা মোতায়েনকে প্রথমবারের মতো একজন সংস্কৃতি কর্মী হিসেবে সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে স্বাগত জানাই। কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে এটি একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সেনাবাহিনীকে আমাদের মাঠে প্রয়োজন। শেখ হাসিনা নামালেন সেনাবাহিনীকে, কিন্তু সেনাবাহিনী কেন কাজটি করলো না? এটি তো জাতিসংঘ মহাসচিবের কথায় তো আমরা জানি। এখন আপনাকে আমি একটি কথা বলি, সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানরা যখন থেকে শান্তি মিশন শুরু হলো জাতিসংঘের, তারা 4 বছরের জন্য মিশনে যায়। সেই মিশনে গিয়ে তারা যে ডলারে যে বেতনটা পায় সেই টাকাটা এনে তারা ব্যাংকে ডিপোজিট করে, সেই টাকা দিয়ে তারা ঢাকা শহরে মানে সরকার থেকে তারা যে জমি পায় সেই জমিতে বাড়ি করে, বাচ্চাদেরকে বিদেশে পড়ায়। সুতরাং এটি কিন্তু তাদের বৈধ উপার্জিত অর্থের মাধ্যমে পরিবারগুলোকে ভালো রাখার একটি প্রক্রিয়া হচ্ছে জাতিসংঘের শান্তি মিশন। সুতরাং জাতিসংঘ থেকে যখন নাকি তাদেরকে থ্রেট করা হয় যে যদি তোমরা জনগণের পক্ষে না দাঁড়াও, জনগণের বিপক্ষে যাও, তাহলে তোমাদের শান্তি মিশনে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তখন একজন সেনা প্রধান হিসেবে তার ওই বাহিনীর হাজার হাজার জওয়ান কিংবা অফিসারদের ডলারে ইনকামের কথা চিন্তা করবে নাকি তাদের ওই সেন্টিমেন্টের বাইরে গিয়ে? জাতিসংঘের শান্তি মিশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ভিতরে একটা রিপারকেশন হবে সেনাবাহিনীর ভিতরে। সেই রিপারকেশনটাকে উনি ম্যানেজ করতে পারবেন না বলে উনি 5 আগস্টের ঘটনা ঘটেছে। এবং আমার ধারণা, আর আমি বলছি যে আমি কিন্তু সবগুলো একটা স্পেকুলেশন বলছি, যা হয়েছে তা ভুল, যা হয়েছে তা অন্যায়। সেনাবাহিনী অন্যায় করেছে, সেনাবাহিনী দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই দেশের জনগণ যদি আমরা মনে করি যে তারা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, তারা বাংলাদেশকে ৭১-এর ভাবধারায় মানে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, এটি যদি ষড়যন্ত্রকারীরা হয়ে থাকে, আর তাহলে সেনাবাহিনী যদি
তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতা করার পরেও আমি একটি জিনিস মনে করি যে যেহেতু তারা শেখ হাসিনাকে নিরাপদে পৌঁছে দিয়েছে, তার মানে তাদের ইচ্ছা থাকার পরেও তারা জনগণের পক্ষে, দেশের পক্ষে দাঁড়াতে পারেনি। এটি ব্যর্থতার ইতিহাস হিসেবেই সেনাবাহিনীর ইতিহাসে লেখা থাকবে। সেনাবাহিনীর ইতিহাসে যেমন জেনারেল জিয়াউর রহমানের শত শত সেনা কর্মকর্তাকে হত্যার ইতিহাস যেমন আছে সেনাবাহিনীতে, সেনাবাহিনীতে জেনারেল এরশাদ যখন সেনাপ্রধান হন, তখন মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল তাদের সবাইকে এরশাদ সেনাপ্রধান হওয়ার পরে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছিল। এই দুইজন সেনা শাসক সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি করেছে। এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিভিন্ন মতাদর্শের মানুষ সেখানে গেছে, তারা সবাই বাংলাদেশে বিশ্বাস করে না, তারা সবাই ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে না, তারা তাদের ভেতরে খন্দকার মোশতাকের ভাবধারার মানুষ আছে, তাদের ভেতরে মেজর ডালিম, কর্নেল রশিদের ভাবধারার মানুষ আছে। কিন্তু সেনাবাহিনী যদি, আমার বিশ্বাস এখনো, যদি বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হয় কোনো রক্তক্ষয়হীন সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রাম ছাড়া যদি বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে সেনাবাহিনীকে লাগবে। আর যদি, অর্থাৎ সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়াতে হবে। আর যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না দাঁড়ায়, তাহলে রক্তক্ষয়ী সংগ্রামের জন্য তো প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা। আপনাকে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধ মানে 25শে মার্চ যখন নাকি অপারেশন সার্চলাইট শুরু হলো, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেল, একই সময়ে কিন্তু রাজারবাগে পুলিশ প্রতিরোধ করতেছে। একই সময়ে ইস্ট পাকিস্তান রাইফেল, যেটা পরবর্তীতে বিডিআর, যেটা ইপিআর ছিল, যেটা বিডিআর হলো, যেটা বিজিবি, তারা প্রতিরোধ করেছে। যুদ্ধটা তারা শুরু করেছে। সেনা কর্মকর্তারা এক একটা করে ফোর্স গঠন করেছে। অর্থাৎ আপনার মুক্তিযুদ্ধে যে 12টা সেক্টর ছিল, ভাগ করা ছিল সেক্টর, এক একজন সেক্টর কমান্ডার ছিলেন তো সেনা কর্মকর্তারাই। সুতরাং ওই সেনা কর্মকর্তারা যেমন সেনা নির্দেশ থেকে বেরিয়ে এসে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, যদি বাংলাদেশের জনগণ বাংলাদেশের বিপক্ষে, সে যেই হোক, সে সেনাবাহিনী হোক, বিমান বাহিনী হোক, নৌবাহিনী হোক, আর উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী হোক, সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হোক, আইএসএর লোক হোক, যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে যদি জনগণ লড়াই করতে নামে, তাহলে সেনাবাহিনীরও কর্মকর্তারা ওই সময় এসে জনগণের পক্ষে দাঁড়াবে। জনগণের বিপক্ষেও অনেক সেনাবাহিনীর কর্মকর্তারা দাঁড়াবে। তবে ওই রক্তক্ষয়ী সংগ্রাম বা ওই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার 71-এর ভাবধারায় বাঙালি সংস্কৃতিকে বিজয়ী করার সংগ্রামে যাওয়ার পর্যায়ে ফিরে যাবার জন্য যদি আমরা কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ না চাই, তাহলে সেটি সম্ভব একমাত্র যদি সেনাবাহিনী এখনো বাংলাদেশের পক্ষে দাঁড়ায়। যদি না দাঁড়ায়, আমরা একটু আরেকটা প্রসঙ্গে যাই। বাংলাদেশে ঐক্যমত্যের ব্যানারে নানা কথাবার্তা হচ্ছে। বাংলাদেশে আগামী নির্বাচনের প্রস্তুতির কথা বলা হচ্ছে। সমস্ত কিছুতে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে ছাড়া ঐক্যমত্য, নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে। কি মনে করেন আপনি, কোথায় যাচ্ছে বাংলাদেশ? এই প্রসঙ্গে আসার আগে এই উত্তরটা দেওয়ার একটু প্রেক্ষাপট আমি বলি। আপনার এই অনুষ্ঠানেই কিন্তু আমি যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সেখানে আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, এটি আওয়ামী লীগ তো কোনো কি বলে জয়েন্ট স্টকে রেজিস্টার করা লিমিটেড কোম্পানি না যে ওইটা নিষিদ্ধ হবে। বাংলাদেশের জনগণের ভালোবাসা, জনগণের ভেতর থেকে একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলটির জন্ম হয়েছে কিন্তু জনগণের ভেতর থেকে। বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে,
জাতীয় পার্টির জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। পরবর্তীতে বাংলাদেশের বহু মানুষ বিএনপি করেছে, বহু মানুষ জাতীয় পার্টি করেছে, সেগুলোতে যাই না, কিন্তু আমি জন্মের ইতিহাস। সুতরাং যেই রাজনৈতিক দলের জন্ম জনগণের ভেতর থেকে, তাকে তো নিষিদ্ধ করে আটকে রাখা যায় না। কিন্তু এই 5 আগস্টের পরে যখন নাকি নতুন করে স্বাধীনতা দিবস খোঁজার কথা আমরা শুনলাম, এই যে কি বলে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ বলল নতুন করে স্বাধীনতা করছি। আমরা শুনলাম 47-এ দেশ একবার স্বাধীন হয়েছে, 24-এ আরেকবার হলো, মানে 71-এ আসলে দেশ স্বাধীন হয় নাই, স্বাধীনতা 2। এরপরে যখন দেখলো যে 71-কে বাদ দিলে বাংলাদেশের জনগণের কাছে কোনো জায়গা নাই, তখন তারা 47, 71 এবং 24 এই জায়গায় এনে দাঁড় করানোর চেষ্টা করলো। রাষ্ট্রপতির পদত্যাগ চাইলো, সংবিধান বাতিল করতে চাইলো। এই সমস্ত কিছুর বিরুদ্ধে বিএনপি দাঁড়ালো, জামাত ওই বয়ান নিয়ে দাঁড়ালো 47, 71, 47 এবং 24। এবং 71-এ ঘটনার জন্য তারা ক্ষমা তো চাইলই না, বরং তারা জাস্টিফাই করার চেষ্টা করলো। জামাতের আমির বলল যে যারা দেশ ত্যাগ করে ভারতে গিয়েছিল শুধুমাত্র তারাই মুক্তিযোদ্ধা ছিল, বাকি দেশের অভ্যন্তরে বেশিরভাগ মানুষই মুক্তিযুদ্ধ করে নাই। তার মানে যদি জামাতকে যুদ্ধাপরাধী বলা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সকল মানুষকে যুদ্ধাপরাধী বলতে হবে। সেই জামাত আর বিএনপি মুখোমুখি দাঁড়ালো। আমরা বিএনপি নেতাদেরকে জামাতে ইসলামীকে আমরা রাজাকারের দল বলতে শুনেছি, তাদেরকে আক্রমণ করতে শুনেছি, এবং তারা দেশের বিরোধী রাজনৈতিক শক্তি, এটি বিএনপি রাজনৈতিক দল হিসেবে বলল। কিন্তু ওই যে মানে কর্মফল তো ভোগ করতে হয়, পাপ যেমন বাপকে ছাড়ে না। তারেক জিয়া ডক্টর ইউনূসের সঙ্গে বসতে বাধ্য হলো, এবং বিএনপি এই যে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর একটি সুযোগ তার তৈরি হয়েছিল ক্যান্টনমেন্টে জন্ম হওয়ার পরেও, অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভ নিয়ে একটি রাজনৈতিক দল গড়ে ওঠার পরেও, জামাতে ইসলামীকে সাথে নিয়ে সরকার গঠন করা, জামাতে রাজাকারদের গাড়িতে মন্ত্রী বানানো, পতাকা তুলে দেয়া, এরপরেও বিএনপি যখন নাকি দেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর একটি সুযোগ তৈরি হলো, তারা দাঁড়াতে শুরু করলো, তখন যারা তারেক জিয়াকে দিয়ে 21 আগস্ট ঘটিয়েছিল, যারা তারেক জিয়াকে দিয়ে 10 ট্রাক অস্ত্র সাপ্লাই করার চেষ্টা করেছিল, উগ্র মৌলবাদী, উগ্র জঙ্গি গোষ্ঠীকে, যারা ভারতকে অস্থিতিশীল করবে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবে, যারা বাংলা ভাইয়ের সৃষ্টি করেছিল, সেই তারেক জিয়া কিন্তু বাধ্য হলো ডক্টর ইউনূসের কাছে সারেন্ডার করতে। বিএনপিরা কিন্তু ভেবেছিল ডক্টর ইউনূস যাচ্ছে তারেক জিয়ার সঙ্গে আপোষ করতে, না, ডক্টর ইউনূস গিয়েছিল তারেক জিয়াকে ধমক দিতে যে তুমি ঠিকঠাক মতো চলো, না হলে তোমার এই সব কিন্তু এই 10 ট্রাক অস্ত্র 21-এ। এবং আপনি দেখেন এই জুলাইয়ের 1 তারিখে কিন্তু 21শে আগস্ট মামলার সরকারের অ্যাপিলের নির্ধারিত দিন। সুতরাং 1 জুলাই 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেক জিয়ার যে সাজা বাতিল করা হচ্ছে, সেটি বহাল রাখার জন্য সরকার আবেদন করে দিবে। এই ভয় দেখিয়ে তারেক জিয়াকে ইউনূস তার পক্ষে নিল। কিন্তু গতকালকে একটি ঘটনা ঘটেছে, আপনি খুব লক্ষ্য করবেন। ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির কোনো ঐকমত্য হয়নি, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি তারেক জিয়ার সঙ্গে মিটিং গেছিলেন, তিনি গতকালকে প্রেসে বলেছেন, মানে আজকে তিনি এই সন্ধ্যায় প্রেসে বলেছেন যে বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমরা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তার মানে কি? তার মানে তত্ত্বাবধায়ক সরকার তো সাংবিধানিকভাবে এটি আর নাই, এখন এক্সিস্ট করে না। আবার ইউনূস সরকারও তো কোনো সাংবিধানিক সরকার নয়, একটি অবৈধ সরকার। সংবিধানের কোনো ধারা, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতামতের ভিত্তিতে তাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে, এবং তিনি মতামত দিয়েছেন যে এরকম একটি প্রধান উপদেষ্টা পদ তৈরি করে সাংবিধানিকভাবে সরকার গঠন করা যায়। কিন্তু যখন সেনাবাহিনী তালিকা প্রকাশ করে দিল, দেখা যাচ্ছে উনি তখন সেনাবাহিনীর কাছে ছিল, সেনাবাহিনীর কাছে মানে অ্যারেস্টেড ছিলেন তিনি। তো সেই, তার মানে প্রধান বিচারপতি কোনো কিছু দেয়নি।
সো ডক্টর ইউনূসের সরকার একটি অবৈধ সরকার। আবার বিএনপির দাবি হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যা সাংবিধানিক নয়। তাহলে এই জায়গাতে কি হতে পারে আপনি বলেন তো? আপনি তো সাংবাদিক, আপনি কিন্তু জানেন, কিন্তু আপনি বলবেন না, আমি বলি আপনাকে। এখানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের জান মালের নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে তারা যেই কাজটি করতে পারে সেটি হচ্ছে রাষ্ট্রপতি 120 দিনের জন্য দেশে যে পরিমাণ মব জাস্টিস, আপনি যদি দেখেন সেনাবাহিনী বলেছে নো মোর মব জাস্টিস, অথচ মব জাস্টিস করে তারপরেই কিন্তু নির্বাচন কমিশনারকে জুতার মালা গলায় পরানো হলো। সুতরাং যা যা হচ্ছে তা সেনাপ্রধান যা শক্ত করে বলেছে তার বিপরীতে ঘটনাগুলো ঘটছে, কিন্তু সে ব্যাপারে কিন্তু সেনাপ্রধান এখনো কিছু বলেনি। তার মানে আমরা ধরে নিচ্ছি সেনাপ্রধান যা বলেছিল যে, এবং সকল অফিসারদের উপস্থিত করে তিনি বলেছিল নো মোর মব জাস্টিস, নো ব্লাডি করিডোর, ডিসেম্বরের শেষ দিন নির্বাচিত হবে, 1 জানুয়ারি নতুন সরকার শপথ নিবে, সেনাবাহিনী ঘরে ফিরে যাবে। আমরা ধরে নিচ্ছি তাহলে সেনাপ্রধান এখনো সেই জায়গাতেই আছে। তো সেনাপ্রধান সেই জায়গাতে থাকতে পারবে যদি বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারকে সমর্থন করে। বিএনপি যখনই এই বর্তমান সরকারের বিপরীতে কি বলে তত্ত্বাবধায়ক সরকার চায়, বিএনপি কিন্তু আপাত অর্থে বলেই দিচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার অবৈধ সরকার। এবং বিএনপি যখন ডক্টর ইউনূসের সরকার অবৈধ সরকার বলে, তখন ডক্টর ইউনূস সরকারকে বৈধ বলার রাজনৈতিক দল তো আছে। সেই রাজনৈতিক দল কারা আপনাকে আমি বলি। রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলামী, রাজনৈতিক দল হচ্ছে ইসলামিস্ট রাজনৈতিক দলগুলো, এই যে শিশুদের দল এনসিপি, প্লাস কিছু অতি বাম যারা জীবনেও কোনোদিন ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান হতে পারবে না, এরা মিলে এরা ডক্টর ইউনূসকে সাপোর্ট দিবে। ডক্টর ইউনূসকে যখন এরা সাপোর্ট দিবে, অর্থাৎ অবৈধ ইউনূস সরকারের সাপোর্টে এক পক্ষ থাকবে, বিএনপি তার বিপক্ষে যাবে, এটি আমরা ধরে নিচ্ছি, কারণ তারা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নাই। তার মানে সেটি আনতে হলে আবার সাংবিধানিক ভাবেই তো আনতে হবে, তাহলে সেটি আনতে পারে একমাত্র রাষ্ট্রপতি। তাহলে এই যে ইউনূস সরকারের বিপক্ষে এবং ইউনূস সরকারের পক্ষে মানে স্পষ্টত দুটি ভাগ হবে। ঠিক ওই সময় আওয়ামী লীগও কিন্তু তার রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নেমে যাবে এবং ইউনূস সরকারকে অবৈধ ইউনূস সরকারকে পতনের জন্য আন্দোলন করবে। তাহলে দেশের যে তখন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, রাষ্ট্রপতি তখন তার ক্ষমতায় ইমার্জেন্সি দেবে, স্টেট অফ ইমার্জেন্সি। এবং স্টেট অফ ইমার্জেন্সি 120 দিন। এই 120 দিন সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয় এবং সেনাবাহিনী সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, অবৈধ অস্ত্র উদ্ধারে নামবে। আমি স্পেকুলেশন বলছি, যা হতে পারে এবং এটি হওয়ার সম্ভাবনা আছে। এবং গতকালকে বিএনপির এই তত্ত্বাবধায়ক সরকারের দাবির মধ্য দিয়ে তার স্পষ্ট হচ্ছে। তাহলে 120 দিন, এরপরে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আরো 120 দিন দিতে পারে এবং সেই 120 এবং 120 এই 240 দিন সরকার চালানোর জন্য রাষ্ট্রপতি একটা ছোট্ট মন্ত্রী পরিষদ গঠন করে দিতে পারে, যারা সেনাপ্রধানকে ইমার্জেন্সির সময় সেনাপ্রধানকে সরকার চালানোর জন্য সহযোগিতা করবে। অর্থাৎ সেনা শাসন কিন্তু হচ্ছে না, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে থেকে, সাংবিধানিক প্রক্রিয়ার ভেতরে থেকেই সেনাবাহিনী রাজনীতিকে নিষিদ্ধ করে দেশকে শান্ত পরিস্থিতি দেবে। 120, 240 এর মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার বসবে, তখন তারা কোর্টের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। এখন আপনি বলতে পারেন এটা কবে হবে? আমি আশা করছি যে ডিসেম্বরে যখন এই নির্বাচনটা করবে না ইউনূস সরকার, তখন বিএনপি ডিসেম্বরেই নির্বাচন করার ব্যাপারে চাপ দিবে এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে চাপ দিবে। সেনাপ্রধান তখন তার বক্তব্যে যদি অটল থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যে
বা ডিসেম্বরে গিয়ে ইমার্জেন্সি আসবে। তাহলে ইমার্জেন্সি যদি আসে তাহলে ডিসেম্বর থেকে আপনি ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রথম 120, মে, জুন, জুলাই, আগস্ট পরের 120, তারপরের 90, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তার মানে 2026-এর নভেম্বরে গিয়ে, অক্টোবর নভেম্বরে গিয়ে বাংলাদেশে নির্বাচন হবে। তবে তার আগে এই chaotic সিচুয়েশনের ভেতরে স্টেট অফ ইমার্জেন্সি আসতে হবে। আর যদি এগুলোর কোনো কিছুই না হয় তাহলে আপনি ধরে নেন বাংলাদেশে সশস্ত্র অভ্যুত্থান হবে, এবং সেই সশস্ত্র অভ্যুত্থানে আমরা লড়াই করে যদি আমরা জিতি, বাংলাদেশ যদি লড়াই করে বাংলাদেশ জেতে তাহলে জিতবে, আর বাংলাদেশ বিরোধীরা যদি লড়াই করে জিতে তাহলে তারা জিতবে। এখানে মাঝামাঝি কোনো অবস্থান নেই, হয় জয় না হয় মৃত্যু, এর বিকল্প কিছু নেই। সুতরাং আমি যেটা বললাম সেটি হচ্ছে যে আপনি সেনাবাহিনীর সেনাপ্রধানের এই মুহূর্তে কিছু না বলাকে একভাবে দেখছেন, আমি দেখছি আরেকভাবে। আমি দেখছি সে সর্বশেষ যে কথাটা বলেছে সেখানেই সে স্ট্যান্ড নিয়ে আছে, এবং পরিস্থিতি কতটা খারাপ হয় তিনি দেখছেন, এবং নিশ্চিতভাবে তিনি সময় মতো সেই সিদ্ধান্ত তিনি নেবেন। তবে তার আগে সেনাবাহিনীর ভেতরে বাংলাদেশ বিরোধী যে শক্তিগুলো আছে, এই রাব্বির মতো অফিসাররা যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে উনি যদি পারেন তাহলে আমরা আশা করি যে একটি দীর্ঘমের ভেতর দিয়ে যাবে। বিএনপি যদি জনগণের রাজনৈতিক দল হিসেবে জনগণের পক্ষে দাঁড়ায়, তার ঘোষক জিয়া এছাড়া কিন্তু, অর্থাৎ মুক্তিযুদ্ধ ছাড়া কিন্তু বিএনপিরও কিন্তু কোনো অস্তিত্ব নেই। কিন্তু জামাত, এনসিপি সহ অন্যদের কিন্তু, ইভেন বাম যারা, মানে আপনি যদি যে ক্ষুদ্র বামগুলো ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছে, ৭১-এ যদি তাদের ভূমিকা দেখেন, তারা কিন্তু ৭১-এও মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলেছিল। সুতরাং আমি নিশ্চিত করে বলছি যে বাংলাদেশ বিরোধী শক্তির সঙ্গে বাংলাদেশের পক্ষের শক্তির লড়াই হবে। বিএনপি তারা যতই মানে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখুক না কেন, অবিলম্বে বারবার তাদের স্বপ্ন ভঙ্গ হবে। যেমন ইশরাক কোর্টের রায় পেল মেয়র হবে, তার মেয়র হইতে দিল না, কি করতে পারতেছে ওরা বলেন তো? একদম ঢাকা শহর বন্ধ করে দিয়ে। আরে ভাই, জনগণ দিয়ে কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে লড়াই করা যাবে না, এটা বিএনপি বুঝতেছে না। বিএনপি ভাবতেছে আওয়ামী লীগ বিরোধিতাও করবে, আবার ইউনূস সরকারকে সরিয়ে ক্ষমতায় আসবে। বিএনপি যদি আওয়ামী লীগের বিরোধিতা করতে থাকে, পর্যায়ে তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীদের মারতে থাকে, বিএনপি জীবনেও ক্ষমতায় আসবে না। চিরস্থায়ী ক্ষমতায় ডক্টর ইউনূস বসবে, জামাত ক্ষমতায় আসবে। এবং যদি বিএনপি এটা উপলব্ধি করে তাহলে বিএনপি জামাত এবং ইউনূস সরকারের বিরুদ্ধে লড়াইটা শুরু করবে। আর যদি লড়াই শুরু করে তাহলে 2026-এর শেষ নাগাদ গিয়ে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তবে সংস্কৃতি কর্মীদের আমাদের লড়াইটা কিন্তু তারপরও চলমান থাকবে, কারণ এটি একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলন। বাঙালির বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ হচ্ছে একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলন। সেই আন্দোলনটা চলমান রাখতে হবে। এবং আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হওয়ার পরে সম্প্রীতির বাংলা, সংস্কৃতির বাংলা নামে আমি একটি আন্দোলন শুরু করি, সামাজিক আন্দোলন। এটি আমি সারা দেশে জেলা পর্যায়ে করেছি, অনেকগুলো উপজেলাতে করেছি। আমি বেঁচে থাকি, ওই লড়াইটাতে কিন্তু আমি রাজনৈতিক শক্তির সঙ্গে আমি লড়াইটা করব। আমি আপনাকে আজকে মানে একদমই অনলাইন বলছি, আমি ওই যুদ্ধটা করব। আমি যদি বেঁচে যাই তাহলে এরপরে আমি রাজনীতির ক্ষমতার প্রক্রিয়ার ভেতরে আমি কোনোদিন যাইনি, যাবো না। আমি ছাত্র আন্দোলন করে শেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আমি সাংস্কৃতিক আন্দোলনে চলে যাই। এবারও রাজনৈতিক আন্দোলনটাতে রাজনৈতিক শক্তির সঙ্গে আমি থাকব। যুদ্ধ যেভাবে হয় সেভাবে হব, সেভাবেই আমি করব। শত্রুকে পরাজিত করার জন্য যা যা করতে হয় তাই করব। কিন্তু ওই রাজনৈতিক লড়াইয়ের শেষে আমি আবার আমার ওই সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে ফিরে যাব। সম্প্রীতির বাংলা, সংস্কৃতির বাংলা আমি গড়ার সংগ্রামটা চালিয়ে যাব, এবং সেটার জন্য
একটি সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হতে হবে বাংলাদেশে। কিন্তু সাংস্কৃতিক বিপ্লব শুরু করার আগে আগে রাজনৈতিকভাবে বিজয়ী হতে হবে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে না পারলে বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রকৃত বাম রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলোর জন্ম হয়েছে বাংলাদেশের মাটি মানুষের ভেতর থেকে, সেই বাম রাজনৈতিক দলগুলো সহ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলো যখন বিজয়ী হবে, আবারও সংস্কৃতি কর্মীদের লড়াইটা তখন শুরু করতে পারবে। সুতরাং আমাদের তো অপেক্ষা করা ছাড়া, সংস্কৃতি কর্মীদের তো অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। অপেক্ষা করতে হবে রাজনৈতিকভাবে। রাজনৈতিক কর্মীরা লড়াই শুরু করলে সংস্কৃতি কর্মীরা মাঠে নামতে পারবে। যে কারণে আমি সংস্কৃতি কর্মী হবার পরেও আমি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক কর্মী হিসেবে লড়াইটা করতে চাই, কারণ সংস্কৃতি কর্মীরা মাঠে নামতেই পারবে না। আপনি দেখেন কে কথা বলতে পারছে? সংস্কৃতি কর্মীদের তো সবাইকে গ্রেপ্তারি করতেছে। যারা শহীদ বুদ্ধিজীবী কন্যা শমিকা স্যার, তাকে অ্যারেস্ট করা হয়। আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়, মামলা দেয়া হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফের নামে। আমার নামে এখন পর্যন্ত 11টা মামলা। যারা কথা বলার চেষ্টা করবে তাদেরকেই মামলা, তাদেরকেই গ্রেপ্তার, তাদেরকেই দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, এগুলো করতেছে। সংস্কৃতি কর্মীরা কোনোভাবেই, রাজনৈতিক কর্মীরা মাঠে নামার আগে তারা নামতে পারবেন। রাজনৈতিক কর্মীরা মাঠে নামলে সংস্কৃতি কর্মীরা নামবে, রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার পরে সাংস্কৃতিক আন্দোলনটা চলমান থাকবে। এবং আমি বিশ্বাস করি প্রকৃত অর্থে বাংলাদেশ জিতবে। এবং শেখ হাসিনা বেঁচে আছেন, উনি বেঁচে থাকতে থাকতে যদি এই লড়াই শেষ হয়, তাহলে শেখ হাসিনার হাত দিয়েই কিন্তু প্রকৃত অর্থে ৭১-এ মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। এর বাইরে অন্য কারো কাছ থেকে আমরা আশা করতে পারি না। এবং এখানে আমি শেখ হাসিনা বলতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার মানে মূলত যেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ আবারও পুনর্জন্ম হবে। বাংলাদেশকে তো হত্যা করা হয়েছে 5 আগস্টে। ওই 5 আগস্টে হত্যা হওয়া বাংলাদেশটার পুনর্জন্ম হবে বাংলাদেশ আওয়ামী লীগের হাত দিয়ে। অনেক ধন্যবাদ আগমুল্লাহ। সেনাবাহিনী দিয়ে আমরা শুরু করলাম, শেষ করলাম বিশাল প্রত্যাশা নিয়ে। সেই প্রত্যাশাটা জয়ী হোক। ভালো থাকবেন। জয় বাংলা।